বন্ধুরা নমস্কার। গ্রেপ্তার হবেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। গ্রেপ্তার হবেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী এবং প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী তথা বর্তমান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ইডি মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ন্যাশনাল হেরাল্ড মামলায় তাদেরকে কি গ্রেপ্তার করবেন? এই প্রশ্ন এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে রাজনীতি ছেয়ে রয়েছে এবং কংগ্রেস কর্মীদের মধ্যেও এই নিয়ে নানান প্রশ্ন, বিজেপির কর্মীরাও এই নিয়ে উৎসাহিত এবং সবাই তাকিয়ে রয়েছে ভীষণ ভীষণ রকম ভাবে। সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে যে দিল্লিতে কি হয় আগামী দিনে। অনেকে হিসাব করতে শুরু করেছেন যে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে যদি সত্যি সত্যি গ্রেপ্তার করে ইডি, তাহলে কংগ্রেসের লাভ হবে না ক্ষতি হবে। ক্ষতি যদি হয় কতটা ক্ষতি হতে পারে, লাভ হলে কতটা লাভ হতে পারে, তার চুলচেরা বিশ্লেষণ চলছে এই মুহূর্তে দেশের জাতীয় রাজনীতিতে। কংগ্রেস এবং বিজেপি আমনে সামনে মুখোমুখি হয়ে গেছে। প্রত্যেকটা দিন পালা করে কংগ্রেসের তরফ থেকে যেমন বিজেপির বিরুদ্ধে, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে, কেন্দ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে তোপ দাগা হচ্ছে, ঠিক তেমনি বিজেপির দিক থেকেও পাল্টা কংগ্রেস এবং গান্ধী ফ্যামিলির দিকে আক্রমণ শানানো হচ্ছে। এই আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে সবচেয়ে বড় কথা হলো যে এটার সূত্রপাত হয়েছে গতকালকে। আপনারা জানেন ন্যাশনাল হেরাল্ড মামলায় গতকালকে ইডি চার্জশিট দাখিল করেছে দিল্লির রাউজ এভিনিউ কোর্টে। এই চার্জশিটে সোনিয়া গান্ধীর নাম উল্লেখ করা হয়েছে, রাহুল গান্ধীর নাম উল্লেখ করা হয়েছে অভিযুক্ত হিসেবে, অস্কার ফার্নান্ডেজ এবং মতিলাল ভোরা এরও কংগ্রেসের বড় নেতা, এদের নামও উল্লেখ করা হয়েছে। এখন এই চার্জশিটের ভিত্তিতে মামলা এগিয়ে যাবে আগামী দিনে, কিন্তু কংগ্রেস ময়দানে নেমে গেছে। কংগ্রেস বলছে এটা কংগ্রেসের বিরুদ্ধে শুধু না, এটা বিরোধী জোটের বিরুদ্ধে এবং সারা দেশের জনগণের বিরুদ্ধে, দেশের গণতন্ত্র এবং সংবিধানের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। বিজেপি এই ষড়যন্ত্র রচনা করেছে এবং এই ষড়যন্ত্রকে নিয়েই তারা কাজ করছে। তারা গান্ধী পরিবারকে রাজনৈতিকভাবে হস্তন্যস্ত করতে চায়, মানে করতে চায়, অপদস্থ করতে চায় এবং তার জন্য এটা করা হচ্ছে। শুধু তা না, কংগ্রেস থেকে বলা হচ্ছে যে এমন একটা সময় বেছে নেওয়া হয়েছে যখন রাহুল গান্ধী গুজরাতে বিজেপির জায়গায় কংগ্রেসকে ক্ষমতায় আনার জন্য তোড়জোড় শুরু করেছেন। তো সুতরাং বিজেপি গুজরাটকে ধরে রাখতে পারবে কিনা সে নিয়ে আতঙ্কিত। যখন আসামে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি এবং এনডিএর সরকার নড়বড়ে অবস্থাতে, সেখানে কংগ্রেস প্রধান প্রতিপক্ষ হিসেবে চ্যালেঞ্জ ছুটছে, এগুলো কংগ্রেসের অভিযোগ। বিহার বিধানসভা নির্বাচন আসছে, যে বিহারে নিশ্চিতভাবে এবার ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হবে। এনডিএ সরকার কোনোভাবেই আর ক্ষমতায় ফিরছে না। সারা দেশে ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন চলছে। সে আন্দোলন আপনার সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কেন্দ্র সরকারকে। এই অবস্থাতে এই সমস্ত কিছু থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই ইডিকে দিয়ে চার্জশিট ফাইল করানো হয়েছে আপনার দিল্লির একটি কোর্টে। এ হলো কংগ্রেসের তরফে অভিযোগ। বিজেপি বলছে যে গান্ধী পরিবার এতদিন ধরে দেশকে লুট করেছে, নানান ধরনের দুর্নীতি করেছে, সেই দুর্নীতিগুলোকে চাপা দেওয়ার জন্য তারা কংগ্রেসের সংগঠনকে কাজে লাগিয়ে আপনার রাস্তায় নেমে আন্দোলন করছে। তো সুতরাং আইনের পথে চলা উচিত এবং যারা দোষী তাদের শাস্তি পাওয়া উচিত। এখন কথা হলো, এই যে ন্যাশনাল হেরাল্ড বারবার শুনছেন আপনারা, টিভিতে, রেডিওতে, সব জায়গাতে শুনছেন। ন্যাশনাল হেরাল্ড কি? ন্যাশনাল হেরাল্ড হলো একটা সংবাদপত্র। এই সংবাদপত্রটা জওহরলাল নেহরু আপনার প্রতিষ্ঠা করেছিলেন 1938 সালে। এই নেহরু প্রতিষ্ঠা করলেও অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড নামে একটা কোম্পানি এর প্রকাশক হয়। আপনারা সংবাদপত্র সম্বন্ধে যারা মিনিমাম খবর রাখেন তারা জানেন, সংবাদপত্রে আপনার সম্পাদক যেমন আছেন ঠিক তেমনি প্রকাশক আছেন। প্রকাশকের গুরুত্ব ভীষণ রকম বেশি। প্রিন্টার, পাবলিশার, এই কথাগুলো আপনারা মাঝে মাঝে শুনে থাকবেন সংবাদপত্র রিলেটেড সংবাদ। তো এক্ষেত্রে পাবলিশার জওহরলাল নেহরু ছিলেন না বা কোনো ব্যক্তি ছিলেন না, AJL নামে কোম্পানিটি ছিল।
এবার 2008 সালে তখন কেন্দ্রে ডক্টর মনমোহন সিং নেতৃত্বাধীন আপনার ইউপিএ সরকার চলছে, কংগ্রেস তখন ক্ষমতায়, বিজেপি তখন প্রধান বিরোধী দল। 2008 সালে আপনার এই যে পত্রিকাটি তার প্রকাশনা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে 2010 সালে ইয়াং ইন্ডিয়া নামে একটি কোম্পানি স্থাপন করা হয়। এই কোম্পানিতে অনেকের মধ্যে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীরও শেয়ার আছে এবং মেজর শেয়ার নাকি তাদের দুজনের নামে। 2012 সালে সুব্রমণিয়াম স্বামী, আপনারা নামটা খুব ভালো করে শুনে থাকবেন, নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক, এবং সুব্রমণিয়াম স্বামী সবসময়ই নানান বিষয়ে মুখর থাকেন। সেই সুব্রমণিয়াম স্বামী অভিযোগ করেন যে কংগ্রেস নাকি 90 কোটি টাকা কংগ্রেসের ফান্ড থেকে AJL নামে কোম্পানিটিতে আপনার লোন দেয়, যা পরবর্তী সময় ইয়াং ইন্ডিয়া নামে কোম্পানিতে চলে যায়। শুধু তা না, দিল্লি, মুম্বাই, লখনৌ, পাটনা, ভোপাল ইত্যাদি জায়গার যে AJL এর যে সম্পত্তিগুলো সেগুলো নাকি ট্রান্সফার করে ইয়াং ইন্ডিয়া নামে কোম্পানিতে নিয়ে যাওয়া হয়। এই হলো বেসিক অভিযোগ। এই বেসিক অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসেন তারপরে আপনার তদন্ত শুরু হয়, ইডি তদন্ত করে। সেই তদন্ত দীর্ঘদিন ধরে চলার পরে গতকালকে রাউজ এভিনিউ কোর্টে চার্জশিট দাখিল করে। এখন এই চার্জশিট দাখিল করেছে মানেই যে তারা আপনার শাস্তি পাবে, তারাই দোষী, এই কথা গ্যারান্টি দিয়ে বলা যায় না। যতক্ষণ পর্যন্ত না আদালতে কেউ দোষী প্রমাণিত হয় ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে সে নির্দোষ হিসেবে তাকে ধরা হয়। তো সুতরাং যতক্ষণ পর্যন্ত না আদালত ঘোষণা করবে যে হ্যাঁ তারা এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে নির্দোষ হিসেবেই ধরা উচিত। তো সেই হিসাবে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে দোষী বলা যাবে না, অভিযুক্ত তো বলা যেতেই পারে, কারণ যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, অভিযুক্ত। এখন কংগ্রেস এটাকে নিয়ে আন্দোলন শুরু করেছে, ব্যাপকভাবে আপনার আন্দোলন শুরু হয়েছে এবং ধীরে ধীরে আন্দোলনটা ছড়িয়ে পড়তে পারে। এখন এর রাজনৈতিক দিকটা বলি, ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এই জায়গা থেকে আরো বিশেষভাবে। রাজনৈতিক দিক থেকে যদি আমরা দেখি তাহলে এই মামলাতে যদি রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে সত্যি ইডি গ্রেপ্তার করে তাহলে কি এটা কংগ্রেসের জন্য ক্ষতিকারক হবে রাজনৈতিক দিক থেকে? না, এটা কংগ্রেসের জন্য রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য একটা বিরাট বড় অস্ত্র হিসেবে পরিগণিত হবে। এটাই সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে। আপনারা দেখেছেন যে কংগ্রেস কোথায় নেমে গেছিল 2014 সালের লোকসভা নির্বাচনে, তার থেকে একটু উপরে ওঠে 2019-এ। 2024-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রায় ডাবল হয়ে যায়, কংগ্রেস আবার ঘুরে দাঁড়িয়ে যায়, অনেকটাই ঘুরে দাঁড়িয়ে যায়। যে কংগ্রেসের কাছে 2014 সালে এবং 2019 সালে লোকসভাতে বিরোধী দলনেতা ছিল না, তার যোগ্যতা অর্জন করেনি কংগ্রেস, সেই কংগ্রেস 2024-এ কিন্তু বিরোধী দলনেতা পায় এবং 24-এর লোকসভা নির্বাচনের আগেই যে ইন্ডিয়া জোট তৈরি হয় সেই জোটের নেতৃত্ব কংগ্রেসের হাতে যায়। এবার 2024-এর পরে লোকসভার রেজাল্টের পরে বিজেপি যেহেতু দুর্বল হয়ে যায়, বিজেপি যেহেতু আর সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেহেতু নরেন্দ্র মোদীর হাতটা আর আগের মতন শক্তিশালী এই কথা বলার আর সুযোগ থাকে না, বরং বিজেপি এবং নরেন্দ্র মোদীর হাত দুর্বল হয়েছে। ফলে এর আগে যতটা শক্তিশালী সিদ্ধান্ত তারা নিতে পারত, যতটা আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারত, 24-এর লোকসভা নির্বাচনের পরে আর তা বলতে পারেনি, কারণ তাদের মনের মধ্যে একটা আতঙ্ক সবসময় কাজ করে যে সরকারটা টিকে থাকবে, তো সরকারটা না মাঝখানে পড়ে যায়, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার এবং অন্যান্য সহযোগী দলগুলো না মাঝখানে মুখ ঘুরিয়ে নেয়, সমর্থন প্রত্যাহার করে নেয় এবং এনডিএর সরকারটাকে ফেলে দেয়। এইটা একটা আতঙ্ক তাদের মনের মধ্যে সবসময় কাজ করে। এই জন্যই তারা যতই চেষ্টা করুক না কেন তারা সেই আগের মতন আর সাহসের সঙ্গে কথা বলতে পারে না, ভাষণ শুনলে পরে বোঝা যায় কত দুর্বল হয়ে গেছে তারা। এখন সেই রকম একটা অবস্থাতে এই ন্যাশনাল হেরাল্ডে মামলাটাকে আবার মাটি খুঁড়ে একরকম তুলে আনা হয়েছে। তো এই যে এনেছে, আনার ফলে আগের কংগ্রেস 2014 সালের কংগ্রেস, 2019 সালের কংগ্রেস আর 2024 পরবর্তী সালে সময়ের কংগ্রেস, এর মধ্যে যে পার্থক্য বিরাট, মানে একেবারে সবার সামনে পরিস্ফুট হয়ে গেছে।
এইটা বোধহয় তাদের মাথার মধ্যে আর আগের মতন প্লে করছে না। তারা বোধহয় একই দৃষ্টিতে দেখতে শুরু করেছে। ওই সময়ে কংগ্রেস থেকে শুধু নেতারা বিজেপিতে যোগদান করত। 24-এর আগে আপনারা দেখেছেন অসংখ্য নেতা কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তার ফলে অনেকগুলো রাজ্যে সরকার পর্যন্ত পরিবর্তিত হয়ে গেছে। তার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হলো মধ্যপ্রদেশ, যেখানে বিজেপিকে হারিয়ে কংগ্রেস ক্ষমতা দখল করেছিল। শুধুমাত্র আপনার জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বাধীন এক দল কংগ্রেস নেতা বিধায়ক মিলে, সাংসদ বিধায়ক মিলে এরা কংগ্রেস থেকে বেরিয়ে বিজেপিতে যোগদান করার ফলে আপনার সেখানে কংগ্রেস সরকারটা পড়ে যায়। এরকম ঘটনা আপনার গোয়াতে, মণিপুরে অনেক জায়গাতে হয়েছে। তো 24-এর লোকসভা নির্বাচনের রেজাল্টের পরে কিন্তু চিত্রটা আর এইরকম থাকেনি, বরং বিজেপি থেকে একাধিক নেতাকে আমরা কংগ্রেসে যোগদান করতে দেখেছি বিভিন্ন রাজ্যে। কংগ্রেস থেকে বিজেপিতে চলে যাওয়ার যে সিলসিলা শুরু হয়েছিল, ধারাবাহিকতা শুরু হয়েছিল, সেটা বন্ধ হয়ে যায়। এখন আর কংগ্রেস ছেড়ে কেউ বিজেপিতে যায় না। ফলে এইগুলো কিন্তু পরিবর্তন, এগুলো কিন্তু মানে গত 10-11 বছরের মধ্যে এগুলো কিন্তু বিরাট বিরাট মাইলস্টোন, কিন্তু যেগুলো বলছি আপনাদের কাছে। রাজনীতিটাকে ভালো করে বুঝতে হলে, বর্তমান ভারতবর্ষের রাজনীতিকে বুঝতে হলে এই পয়েন্টগুলো আপনাকে মাথায় রাখতেই হবে। তো এই জায়গাতে কংগ্রেসের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। কংগ্রেস এখন কিন্তু মাঝে মধ্যেই আন্দোলনে নামছে। রাহুল গান্ধীর জনপ্রিয়তা ইউটিউবের ভিউয়ারশিপের দিকে যদি তাকান, তাহলে নরেন্দ্র মোদীর চেয়ে অনেক বেশি এই মুহূর্তে। অরবিন্দ কেজরিওয়াল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনার নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, নীতিন গডকরি, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, এদের সব্বার মধ্যে ইউটিউবের ভিউয়ারশিপে 1 নম্বর রাহুল গান্ধী রয়েছেন। তাহলে এই দিক থেকে ইয়াং জেনারেশনের এখন রাহুল গান্ধীর কথা শোনার, রাহুল গান্ধীর নানাবিধ অ্যাক্টিভিটি দেখার একটা কৌতূহল তৈরি হয়েছে। এটা তো রিয়েলিটি, এটাকে তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। সোশ্যাল মিডিয়াতে যা তথ্য আসে সেই তথ্যগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ এগুলো কেউ ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করতে পারে না। এই যে বিভিন্ন কোম্পানির যে সার্ভে রিপোর্ট আসে, সেগুলো তো আপনারা বুঝতেই পারেন যে এগুলো ঘরে বসে এই সার্ভে রিপোর্ট বানানো যায়। কিন্তু এমনকি ইভিএমের যে রেজাল্ট, সেইটাকেও নাকি ছাড়খাড় করা যায়, এগুলোও নাকি অভিযোগ রয়েছে বিভিন্ন সময়ে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে ভিউয়ারশিপ, যে লাইক, শেয়ার ইত্যাদি ইত্যাদি, এগুলিকে ম্যানিপুলেট করার কোনো ব্যবস্থা কারোর কাছে নেই। তো সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে রাহুল গান্ধীর একটা জনপ্রিয়তা 24 পরবর্তী সময়ে ব্যাপকভাবে বেড়েছে। এই অবস্থাতে একের পর একের নির্বাচনগুলো, বিহার বিধানসভা নির্বাচন মারাত্মকভাবে আপনার টেনশনে রয়েছে এনডিএ জোট। সেখানে নীতিশ কুমার এবং বিজেপি নেতাদের মধ্যে একেবারে বনিবন্তা নাই। এখানে উভয়কে একেবারে সহ্য করতে পারছে না, কিন্তু তবু একটা স্বার্থের খাতিরে, কারণ নীতিশ কুমারকে বাদ দিলে কেন্দ্রের সরকারটা আপনার নড়বড়ে হয়ে যাবে, এই কারণে সঙ্গে রাখছে। তো এই অবস্থাতে সেখানে কিন্তু আরজেডির তেজস্বী যাদবের জনপ্রিয়তা বিহারে মুহূর্তে 1 নম্বর। বিজেপির সমর্থক যে সমস্ত সার্ভে এজেন্সিগুলো রয়েছে, তাদের সার্ভে রিপোর্ট বলছে যে তেজস্বী যাদব 1 নম্বর জনপ্রিয়তায় রয়েছে বিহারের মধ্যে। আপনার আসামের মধ্যে যেদিকে যাচ্ছে, যে গত বিধানসভা নির্বাচনে আসামে যেমন অনেকগুলো দল খণ্ড বিখণ্ড হয়ে লড়াই করেছিল, যার ফলে বিজেপি সুবিধা পেয়েছিল, এবার কিন্তু সবগুলো দল ঐক্যবদ্ধ হয়ে একের বিরুদ্ধে এক এই নীতি নিয়ে লড়াই করতে পারে, সেদিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। গৌরব গগৈ এই মুহূর্তে একজন ন্যাশনাল ফিগার হিসেবে উঠে এসেছেন। সেই অবস্থাতে আসামের হিসাব কিন্তু বিজেপির কাছে মানে গত 2টো নির্বাচনের হিসাবের মতন আর সহজ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। হিমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তা আর আগের অবস্থানে নেই। তো ফলে টেনশনের তো যথেষ্ট কারণ রয়েছে। ওয়াকফ আইনের বিরুদ্ধে সারা দেশে আন্দোলন চলছে, এই আন্দোলন দিন দিন বেড়ে চলেছে। ফলে আপনার এইরকম একটা অবস্থাতে এই ইস্যুটাকে আবার তুলে এনে আপনার যে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে যদি সত্যি সত্যি গ্রেপ্তার করা হয়, তাহলে কি কংগ্রেস কর্মীদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে পারবে? তাহলে কি সারা দেশে ব্যাপক আন্দোলন তৈরি হওয়ার একটা ছুতো পেয়ে যাবে না কংগ্রেস? একটা বিরাট ইস্যু পেয়ে যাবে না? আর যেহেতু গান্ধী পরিবারকে কেন্দ্র করে কংগ্রেসের মধ্যে বিরাট একটা আবেগ রয়েছে, কংগ্রেস কর্মীরা সেই ক্ষেত্রে হয়তো আর কিছু চিন্তা ভাবনা না করে হয়তো পথে নেমে আসতে পারে। এখনো পর্যন্ত কংগ্রেসের যে জনভিত্তি রয়েছে দেশের মধ্যে, সেটা বিজেপির পরে 2য় স্থান, কোনো মানে কোশ্চেনই হয় না এই ব্যাপারে।
এই দ্বিতীয় স্থানে থাকা দলের যদি লক্ষ লক্ষ কর্মী যদি পথে নেমে যায়, তাহলে কি রাজনৈতিকভাবে এটা বিজেপির জন্য খুব একটা সুখের হবে, বা কংগ্রেসের জন্য এটা কি একটা নতুন জীবন পাওয়ার মতন ব্যাপার হবে না? এই প্রশ্নগুলো কিন্তু খুব স্বাভাবিক, এবং অনুমান করা যায় যে এতে কংগ্রেসের ক্ষতি হবে না। হয়তো কিছুদিন হয়তো সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী হয়তো জেলে থাকবেন, হয়তো কিছুদিন হয়তো তারা সার্বজনিক জীবনে হয়তো অ্যাক্টিভিটি করতে পারবেন না, কিন্তু জেলে থাকার ফলে তাদের জনপ্রিয়তা কিন্তু বহু গুণ বেড়ে যেতে পারে। তারপরে যখন জামিন নিয়ে তারা বেরিয়ে আসবেন, তখন কিন্তু এটা দেশের রাজনৈতিক ডায়াগ্রামটাকে অনেক এদিক ওদিক করে দিতে পারে। সেগুলো যদি বিজেপির সর্বভারতীয় নেতারা বুঝতে পারেন, তাহলে হয়তো তারা কোনো বড় ধরনের রাজনৈতিক ভুল করবেন না। আর যদি তারা ক্রোধে মত্ত হয়ে, উন্মত্ত হয়ে, তারপর আপনার কি বলে প্রতিহিংসা পরায়ণ হয়ে যদি কোনো সিদ্ধান্ত নেন, তাহলে দেশের রাজনীতিতে অতীতে উদাহরণ রয়েছে। আপনার ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করে কিন্তু বিরোধীদেরকে স্তব্ধ করতে পারেননি। অনেক বিরোধী নেতাদেরকে জেলে ঢুকিয়েছিলেন, অনেক কংগ্রেস নেতাকে পর্যন্ত জেলে ঢুকিয়েছিলেন যারা বিরোধিতা করেছিলেন, অনেক সংবাদপত্রের সাংবাদিককে জেলে ঢুকিয়েছিলেন। কিন্তু তার ফলে কিন্তু দেশে বিরোধীদের আওয়াজ বন্ধ হয়নি। ফলে 1977 সালে আবার নির্বাচন হয়, নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হন, সঞ্জয় গান্ধী পরাজিত হন, কংগ্রেস ক্ষমতা হারায় এবং বিরোধীরা সংঘবদ্ধভাবে ক্ষমতায় আসে। তারপরে ইন্দিরা গান্ধী মাথা নত করেন, মাথা নত করার ফলে 1980 সালে আবার ক্ষমতায় ফিরেন। তো সুতরাং ওই ইতিহাস তো স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বড় ইতিহাস, যেখানে গণতন্ত্রের শক্তি প্রদর্শিত হয়েছে। তো এইটা যদি মাথায় রাখেন বিজেপির নেতারা, তাহলে হয়তো বিজেপির দলের ভবিষ্যতের জন্য এটা ভালো হবে। অন্যথায় ভগবান জানে একমাত্র। ভিডিওটা ব্যতিক্রমী একটা বিষয় নিয়ে এবং ব্যতিক্রমী কথাবার্তা নিয়ে, তার কারণে আপনাদের ভালো লাগবে আমি নিশ্চিত। এই কারণে ভিডিওটা একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করেন, নিজেদের মতামত দেবেন। আর প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সবার আগে একটা মাত্র ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুদেরকে বলবেন এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে। সবাই যুক্ত থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।